তো আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি এত প্রলোভন ত্যাগ করে, তার অন্যতম কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন রকমভাবে জড়িত। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানকালে আমাকে অনেক ধরনের সাদিক কায়েমরা ক্যাম্পাস ছিল, তারা জানে আমার প্রতি কত ধরনের থ্রেট ছিল। আমি রাত 10টা সাড়ে 10টার সময় টেনিস খেলে একা ফিরতাম। আমার কাছে মনে হতো যে আমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অ্যাটাক করে আরও 100 জন আসবে, ভয় পেতাম না। এরকম একটা প্রতিষ্ঠানে যখন আপনার খেলতে যেতাম, স্টুডেন্ট লাইফ ফুটবলও খেলতাম, বিশ্বাস করা যায় দেশের সবচেয়ে ওল্ডেস্ট, বিগেস্ট এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে যে বিশ্ববিদ্যালয়, সেখানে বর্ষাকালে মাঠ পানিতে ডুবে থাকে এবং গ্যালারিগুলোর অবস্থা খারাপ, এবং এখানে খেলোয়াড়দের থাকার যে জায়গা, আমি জানি না তোমরা কি গিয়েছো আরমান ভিতরে, এত খারাপ অবস্থা, এখানে খেলোয়াড় থাকবে ক্যাম্পের চিন্তা করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মেডিকেল সেন্টারে যেতাম এত দুঃখ লাগতো যে আমরা জানি আমরা বাইরে পড়ার সুযোগ পেয়েছি, নিয়াজ ভাইও বাইরে পড়ার সুযোগ পেয়েছে। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির যে চিকিৎসা কেন্দ্রগুলো থাকে সেখানে সারা পৃথিবী থেকে মানুষ চিকিৎসা নিতে আসে, সারা পৃথিবী থেকে মানুষ চিকিৎসা নিতে আসে। আর আমাদের এখানে নিতান্ত হতদরিদ্র অসহায় ছাত্র শিক্ষক ছাড়া কেউ ভুলেও ওখানে যেত না, এত খারাপ অবস্থা ছিল। তো আমি যখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান সফল হলো, আমি খুব আশা করতাম যে নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে দেখি, এত কাজ করার জায়গা আছে, এত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে। আপনার ইভেন আপনার মসজিদগুলা খুব করুণ অবস্থা ছিল, লাইব্রেরি তো ভয়াবহ অবস্থা, খাবার দাবার হলে, আমি সলিমুল্লাহ হলে নামাজ পড়তে যেতাম জুম্মার সময়। তো আমি ফেরার সময় ক্যান্টিনের ভেতর দিয়ে একটা গেট আছে, ওদিক দিয়ে বের হয়ে ফুলা রুটে যায়, আমি ইচ্ছা করে খাবারটা দেখতাম। এত দুঃখ লাগতো যে কোনো মানুষের খাবার। তো আমি আজকে আপনাদের সবার সামনে বলতে চাই, আজকে আমার শেষ কর্মদিবস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অনেক কাজ করেছে অল্প সময়ে, এত প্রতিকূলতার মধ্যে। আমি ডাকসুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা প্রত্যেকটা ভালো উদ্যোগে তারা সঙ্গ দিয়েছে, কিছু ক্ষেত্রে ড্রাইভিং ভূমিকা রেখেছে। আমার সাথে প্রথম যখন সাদিক কায়েম যোগাযোগ করে, বিভিন্ন কারণেও যোগাযোগ করে, আমাদের মধ্যে একটু বিভিন্ন কথা কাটাকাটিও হয় খুব শান্তিপূর্ণভাবেই। তো এটা যখন বলেছে আমার মনে হচ্ছে আমার এটা করতে হবে। তা আমি আমাদের স্পোর্টস মিনিস্ট্রিতে খবর নিলাম, আমাদের এখানে টাকা নাই, 50 লাখ টাকা আছে, তো সম্ভব না। তারপর আমি, আপনারা জানেন যে ক্রিকেটে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। তা আমি যখন ক্রিকেটে ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনার কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব চাচ্ছে। আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেবও চিঠি লিখেছেন, আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কি কিছু করতে পারেন? ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের যে অ্যাটিটিউড, আমার আর কিছু বলতে হয়নি, বলে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের স্বার্থে দরকার, এখান থেকে আমাদের প্লেয়ার আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে 16-17 বছর বয়সেও ভর্তি হয়, এমন স্টুডেন্টও আছে, এবং অনেক বড় বড়, আজকে ফাহিম ভাই বললো বড় বড় ক্রিকেটার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আমরা ইউজও করি, কেন দিব না আমরা? যাই হোক, ওনারা এখন 2 কোটি টাকা দিয়েছেন আপনাদের, যদি লাগে আরও দিবেন, টাকাটা বড় কথা না। এরকম একটা ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ যখন ক্রিকেট, যে ভারতের যে ক্রিকেটের আধিপত্য এবং কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারিত্ব, সেটার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দল যেভাবে রুখে দাঁড়িয়েছে, এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনেক শাস্তির সম্ভাবনা, অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা, সমস্ত আশঙ্কাকে দূরে ঠেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা হয়ে থাকবে। এরকম একটা ক্রান্তি লগ্নে যখন তারা ম্যাচ ফি পাবে না, অনেক টাকা থেকে বঞ্চিত হবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, এইরকম একটা সময় আপনি খেয়াল করেন, এরকম একটা সময় তারা এগিয়ে এসছে। শুধু ক্রিকেটের জন্য না, অন্যান্য ক্ষেত্রেও বলেছে সহযোগিতা করবে। এমনকি এমনও বলেছে বুলু ভাই আমাকে, আমি যদি নাও থাকি ওনারা সহযোগিতা অব্যাহত রাখবে। তো ক্রিকেটে এটা দিয়ে শুরু। আমাদের মন্ত্রণালয়ের টাকা নাই, আমরা তবু দেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমাদের ফান্ড থেকে অল্প কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছি। আমরা আসলে এটা একটা দর্শনের মতো দেখি। আপনি যদি দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার বেশি আকর্ষণ থাকে, বিকজ আমি নিজে
নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলে ছিলাম। আমি জানি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকলে আমার পক্ষে জীবনে এত দূর আসা সম্ভব ছিল না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি কিছুটা পক্ষপাতিত্ব আছে, ক্ষমা চেয়ে নিচ্ছে। এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের জুলাই গণঅভ্যুত্থানকালে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এটার প্রেক্ষিতে এটা বলতে একটু খারাপ লাগছে। তাকে মনে হয় যে অন্তত পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের আর্থিক অবস্থা একটু বেশি খারাপ অন অ্যাভারেজ। তো এই জন্য আমাদের এই প্রচেষ্টা আমার মনে হয় সমস্ত মন্ত্রণালয় সংস্কারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অব্যাহত রাখা দরকার। আমি আপনার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছিলাম, আমি আপনাদের কাছে বিস্ময়কর কিছু তথ্য দিই। আমাদের এক একটা মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা আছে। আমাদের আইন মন্ত্রণালয়ে যে রেজিস্ট্রার অফিস আছে, এখানে ১৬০০ কোটি টাকা ছিল। শেখ হাসিনার যে দুর্বৃত্ত সরকার ছিল, তাদের দুর্নীতিবাজ মন্ত্রীরা তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন ভুয়া ব্যাংকে টাকা জমা রাখার কারণে প্রায় ৩00-৪০০ কোটি টাকা আমরা আর পাবো না, কিন্তু তারপরও ১২০০ কোটি টাকা থাকবে। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো নাই, টাকাটা পড়েই আছে। খুবই নির্দিষ্ট খাতে খরচ করতে হবে। ওয়াই? আমাদের সিএসআর যে রেসপন্সিবিলিটি থাকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, সেরকম সরকারের রেসপন্সিবিলিটি থাকতে পারে না? আমার প্রতিষ্ঠানের যদি টাকা থাকে, আমি যদি একটা পাবলিক প্রতিষ্ঠানকে 2%, 1% করে টাকা দিতে পারি, সমস্যা কোথায়? আমাদের মনে হয় আমাদের এই গোটা সরকারের যে আর্থিক ব্যবস্থাপনা আছে, এগুলি অন্যভাবে দেখা দরকার। আমাদের যে কোনো উন্নয়ন, যে কোনো বিনিয়োগের সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের যে কোনো সেক্টরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাওয়া উচিত শিক্ষা। তো আমরা খুবই ছোট একটা কাজ করেছি। এটা একটা জেস্চার মানুষকে বোঝানোর জন্য যে এটা কোনো ব্যাপার না। একটা ক্রিকেট বোর্ড, আপনাদেরকে বললাম আমি তাদের যেই মাইন্ডসেট দেখেছি, ভবিষ্যতে যদি দরকার লাগে খেলাধুলার ক্ষেত্রে, তারা ইনশাআল্লাহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে, আমি বিশ্বাস করি। করবেন না ফাহিম ভাই? ইনশাআল্লাহ। তো আমাদের এই একটা টিম ওয়ার্ক হলো, আমরা ইনশাআল্লাহ এটা ফলাফল আমরা পাবো। আমরা এগুলি ছোট ছোট উদাহরণ, কিন্তু অনেক বড় বার্তা ক্যারি করে, যে একসাথে থাকলে সবাই একে অপরকে সহযোগিতা করলে। দেখেন আমরা একজন এক ইউনিভার্সিটিতে, একজন এক প্রতিষ্ঠানে, একজন এক দলে, একজন এক ধর্মে, কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের মানুষ। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মানুষ, আশরাফুল মখলুকাত। এটা তো মূল পরিচয়। তা আমরা যে যাকে পারি যদি হেল্প করতে পারি, একসাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আরও বড় বড় কাজ করতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।